কুইন মিস্টিক যে ডায়েরির পাতাগুলো বিশেষভাবে বেছে নিয়েছিলেন সেগুলোর মধ্যে বেশ গুরুত্বপূর্ণ কিছু তথ্য আছে জানতেন ক্লাইন মোরেত্তি। তিনি মনোযোগ দিলেন এবং তার হাতে থাকা সেই হলদে বাদামি ছাগলের চামড়ার ওপর নজর রাখলেন। 11ই সেপ্টেম্বর। আমি যখন থেকে একজন অ্যাঞ্জেল হলাম তখন থেকেই আমার মনে হচ্ছে যে আমার পরিচয় যেন বিচ্ছিন্ন হয়ে গেছে। আমার হৃদয়ে, আমার আত্মায় এবং আমার মনের গভীরতায় শেষ পর্যন্ত একটা কণ্ঠস্বর আছে যা আমাকে তাড়া করছে, প্রভাবিত করছে এবং ভেতরে এক তীব্র ঠান্ডা, রক্তপিপাসা, নিষ্ঠুরতা ও পাগলামির অনুভূতি তৈরি করছে। এটা বাইরের পৃথিবী থেকে আসছে না বা একই পাথরের কোনো ঈশ্বরের প্রভাবও না। আমি পরিষ্কার বুঝতে পারছি যে এটা মানুষের প্রজন্ম থেকে প্রজন্মের জিন, তাদের সমষ্টিগত অবচেতন থেকে আসছে। এটা আসলে বিয়ন্ডার ক্যারেক্টারিস্টিক থেকেই আসে, কোনো অবশিষ্ট মানসিক প্রভাব থেকে নয়। এটা আমার মধ্যে স্বীকার করার ও হত্যা করার তীব্র ইচ্ছা জাগায়। এটা আমার আশেপাশের বিয়ন্ডার ক্যারেক্টারিস্টিক আছে এমন সব জীবন্ত প্রাণীকে গিলে ফেলতে চায়। এটা প্রতিরোধ করতে আমাকে অনেক কষ্ট করতে হয়। আমি এরই মধ্যে অ্যাক্ট করেছি এবং পোষণ হজম করেছি, কিন্তু তাতেও অবস্থার কোনো উন্নতি হয়নি। এতে অবাক হওয়ার কিছু নেই যে মিস্টার ডোর বলেছিলেন যৌক্তিকতা সাময়িক কিন্তু পাগলামি চিরস্থায়ী। 28শে সেপ্টেম্বর। আমি অনেকদিন হল ডায়েরিতে কিছু লিখিনি। গত অর্ধমাস ধরে আমার মনে হচ্ছিল যে আমি একজন অপরিচিত মানুষের দ্বারা প্রতিস্থাপিত হচ্ছি। ধীরে ধীরে আমি ঠান্ডা ও ভয়ের কিছু হয়ে উঠছিলাম। এমনকি আমার মেয়ে বার্নাডেট, সেও আমাকে তার বাবার ভালোবাসা খুব সামান্যই দেখাতে পারছিল, খুব সামান্য। যখন আমি পাগলের মতো হয়ে যাচ্ছিলাম তখনই মনে হলো আমি অগণিত প্রশংসা শুনতে পাচ্ছি। সেগুলো আমার প্রজাদের থেকে আসছিল, যারা আমার সংস্কারের মাধ্যমে উপকৃত হয়েছিল। তারাই সেই বিশ্বাসী যারা আমাকে সন অফ স্টিম হিসেবে দেখে। তারা আমাকে দারুণভাবে প্রশংসা করে। তারা আমার মূর্তি তৈরি করেছে, আমার জন্য গল্প লিখেছে এবং আমার জন্য গান ও কবিতা তৈরি করেছে। তাদের কণ্ঠস্বরগুলোকে মনে হচ্ছিল একটা জাহাজের নোঙরের মতো, যা আমাকে নিরাপদ জায়গায় আটকে রাখতে সাহায্য করে। আমি সেই ইচ্ছা এবং আমার ভেতরের গর্জন প্রতিরোধ করার ক্ষমতা পেতে শুরু করলাম। ধীরে ধীরে আমি তা থেকে বেরিয়ে এলাম এবং আবার একজন বাবা, একজন স্বামী ও একজন মানুষের স্বাভাবিক অনুভূতি ফিরে পেলাম। শুধু একটা সিকোয়েন্স 2-এর জন্যেই যদি এমন পরিবর্তন আসে, তবে সিকোয়েন্স 0-তে একজন সত্যিকারের ঈশ্বরের পর্যায়ে এই পাগলামি প্রতিরোধ করা কতটা ভয়াবহ হবে? হয়তো তারা ও পাগলামি এবং বিয়ন্ডার ক্যারেক্টারিস্টিক ও সমষ্টিগত অবচেতনে লুকিয়ে থাকা সেই প্রবল ইচ্ছা প্রতিরোধ করার জন্য একটা নোঙর খুঁজে পেতে চায়। আমি সম্ভবত বুঝতে পারছি কেন তারা চার্চ প্রতিষ্ঠা করে এবং কেন তারা তাদের বিশ্বাস ছড়িয়ে দিতে চায়, কেন তাদের দলের সেন্টসদের জন্য গল্প লেখে এবং তাদের সংশ্লিষ্ট অ্যাঞ্জেলদের জন্য কিংবদন্তি রেখে যায়। কিন্তু কেন তারা প্রতীক ছাড়া অন্য কোনো নৃতাত্ত্বিক রূপ ধারণ করে না? আমি তা বুঝতে পারছি না। আমি ভবিষ্যতে মিস্টার ডোরকে জিজ্ঞেস করে দেখব। দেবতাদের ডোমেইন সম্পর্কে তিনি অনেক কিছু জানেন বলে মনে হয়। তাকে যদি সেই সময় মুক্ত করা হতো, তবে আজ হয়তো একজন অতিরিক্ত দেবতা থাকত। 29শে সেপ্টেম্বর। গতকালের ডায়েরির এন্ট্রি আবার পড়ার পর আমার সিকোয়েন্স 4, সিকোয়েন্স 3 এবং সিকোয়েন্স 2-এর সংশ্লিষ্ট আচারগুলোর কথা মনে পড়ল। সেগুলোতে পরিষ্কার পাগলামি ও নিষ্ঠুরতার ইঙ্গিত ছিল, অনেকটা উপন্যাসের খলনায়কদের মতো। একটি সিকোয়েন্স পাথওয়ে সম্ভবত এমন একটা পথ হতে পারে যা পাগল ও হতাশায় ভরা, এবং অসাধারণ শক্তি পাওয়ার জন্য মানুষের কাছে এটাই একমাত্র পথ। কি হাস্যকর ও পরিহাসপূর্ণ এটা! আমরা নিজেদের বাঁচাতে লড়াই করি, শুধু নিজেদের আরও ভালোভাবে ধ্বংস করার জন্য। প্রথম পাতার বিষয়বস্তু ক্লাইন মোরেত্তির হৃদয়কে ভারী ও বিষণ্ণ করে দিল। যে রোসেল এই কথাগুলো লিখেছিলেন তিনি আর সাধারণ মানুষ নন, বরং একজন অ্যাঞ্জেল হয়ে উঠেছিলেন, টুয়াইলাইট হার্মিট অর্ডারে যোগ দিয়েছিলেন এবং ব্লাসফেমি স্লেট দেখেছিলেন। রহস্যময় পৃথিবী ও বিয়ন্ডার ক্যারেক্টারিস্টিক সম্পর্কে তার জ্ঞান ক্লাইন মোরেত্তিকে ছাড়িয়ে গেছে, কিন্তু তিনিও ক্লাইন মোরেত্তির চেয়ে বেশি হতাশাবাদী ছিলেন। তিনি মনে করতেন পৃথিবীর উৎপত্তি সহজাতভাবেই বিকৃত, পাগল এবং ধ্বংসের জন্য নির্ধারিত। তবে 7 জন দেবতা সম্ভবত তাদের যৌক্তিকতা বজায় রাখার একটি উপায় খুঁজে পেয়েছেন। সাধারণ মানুষ অর্থহীন নয়। তাদের স্বীকৃতি এবং তাদের আধ্যাত্মিকতা মিলে একজন দেবতাকে তাদের আসল ভাবমূর্তিকে নোঙর করতে বছরের পর বছর ধরে জমিয়ে রাখা তাদের স্মৃতি ও যৌক্তিকতা ধরে রাখতে সাহায্য করতে পারে। এটা রোসেল এর নিজের অভিজ্ঞতা থেকেই বোঝা যায়। তবে কেন 7 জন দেবতা তাদের নৃতাত্ত্বিক রূপগুলো ত্যাগ করে সেক্রেড এমব্লেমসকে এক ধরনের বিমূর্ত রূপ হিসেবে ব্যবহার করবেন? এটা আমার তত্ত্বের সাথে মেলে না। আমি বুঝতে পারছি না কেন। ক্লাইন মোরেত্তির সময় নষ্ট না করে ডায়েরির পরের পাতায় চলে গেলেন।
5ই ডিসেম্বর, রক্তিম চাঁদের রাত। আমি মিস্টার ডোরের সাথে কথা বললাম। আগের প্রতিবারের মতোই তিনি আমাকে তাকে বাস্তব পৃথিবীতে ফিরিয়ে আনতে সাহায্য করার অনুরোধ করলেন, কিন্তু তিনি এ নিয়ে খুব বেশি জেদ করেননি। তাছাড়া তিনি আমার কিছু প্রশ্নের উত্তরও দিলেন। হেহে, মনে হচ্ছে তিনি একটা খেলা খেলছেন, তার প্রতি আমার ভালোবাসা বাড়ানোর চেষ্টা করছেন। কিন্তু দুর্ভাগ্যবশত দুঃখিত, আমি সেই অপশন আগেভাগেই বন্ধ করে দিয়েছি। যেহেতু আমি কিংস অফ এঞ্জেলসের কিংবদন্তি সম্পর্কে জানতাম, তাই আমি মূলত মিস্টার ডোরকে কিংস অফ এঞ্জেলসের শক্তির স্তর সম্পর্কে জিজ্ঞাসা করলাম, এটা জেনে যে তাকে সেই প্রশ্ন করে আমার হারানোর কিছু নেই। মিস্টার ডোর বললেন যে কিছু কিংস অফ এঞ্জেলস ইউনিকনেসকে জায়গা দিয়েছিলেন, আবার কেউ কেউ দুটি সিকোয়েন্স এক পোষণ খেয়েছিলেন, আবার দুটোই হতে পারে। জায়গা দেওয়া বা অ্যাকোমোডেট শব্দটা অদ্ভুতভাবে ব্যবহৃত হয়েছে। আমি তাকে এটা সম্পর্কে জিজ্ঞেস করেছিলাম, কিন্তু মিস্টার ডোর সরাসরি উত্তর দেননি। তিনি শুধু বললেন যে কেউ যদি ইউনিকনেসকে জায়গা দিতে অক্ষম হয়, তবে সিকোয়েন্স শূন্যতে উন্নীত হওয়ার আচার পালনের আগে একজন সিকোয়েন্স এক অ্যাঞ্জেলের জন্য ইউনিকনেস আসলে আশীর্বাদের চেয়ে বোঝা বেশি। এটা বোধগম্য। এটা অনেকটা একটা গ্রেড শূন্য সিল্ড আর্টিফ্যাক্ট ব্যবহারের মতো। নেতিবাচক প্রভাবগুলো প্রায়শই ভয়াবহ হয় এবং ইউনিকনেস নিশ্চিতভাবে আরও বেশি অতিরঞ্জিত হবে। আমি আরও জিজ্ঞাসা করলাম যে কোন কিংস অফ এঞ্জেলস তাদের ইউনিকনেসকে জায়গা দিয়েছেন, এবং একইভাবে মিস্টার ডোর সরাসরি উত্তর দিলেন না। তিনি শুধু বললেন যে আমন এবং অ্যাডাম সব অ্যাঞ্জেলদের মনে ঈর্ষা জাগায়, কারণ তারা জন্মগতভাবেই একটি ইউনিকনেস নিয়ে জন্মেছিলেন এবং তাদের জায়গা দেওয়ার সমস্যা নিয়ে চিন্তা করতে হয়নি। অন্য দৃষ্টিকোণ থেকে এর মানে কি এই যে আমন এবং অ্যাডামের অবস্থা একটি সিকোয়েন্স এক পোষণ এবং একটি ইউনিকনেস খাওয়ার সমান? স্রষ্টার পুত্রদের মতোই বটে। সেই স্রষ্টা যাকে প্রাচীন সূর্য দেবতাও বলা হয়, তিনি এতটাই শক্তিশালী ছিলেন যে তিনি তার দুই পুত্রের প্রত্যেককে একটি করে ইউনিকনেস এবং সেই সাথে সিকোয়েন্স বিয়ন্ডার ক্যারেক্টারিস্টিক দিয়ে যেতে পেরেছিলেন। তিনি কি কোনো অপ্রয়োজনীয় হস্তক্ষেপ দূর করার জন্য নিজেকে পবিত্র করার চেষ্টা করছিলেন? তাহলে মিস্টার ডোর কি নিজেও একটি ইউনিকনেস জায়গা দিয়েছেন এবং সম্ভবত দুটি সিকোয়েন্স এক পোষণ খেয়েছেন? আমি জিজ্ঞেস করিনি, কারণ আমি জানতাম তিনি অবশ্যই আমাকে উত্তর দেবেন না। আলোচনার সময় মিস্টার ডোর আমাকে অ্যাডামের পুরো নাম সরাসরি উচ্চারণ না করার জন্য সতর্ক করলেন, অন্যথায় এটা ধরা পড়বে এবং কথোপকথনটি আবিষ্কৃত হবে। আমি কেন তা বুঝতে পেরেছিলাম, তাই হাসতে হাসতে তাকে জিজ্ঞেস করলাম যে তিনি কি এইমাত্র অ্যাডামের পুরো নাম বললেন না। মিস্টার ডোর বললেন তাতে কিছু আসে যায় না, কারণ অ্যাপ্রেন্টিস পাথওয়ের সিকোয়েন্স 4কে বলা হয় সিক্রেটস সর্সারার। এটার অর্থ গোপনীয়তা বজায় রাখা, এবং যদিও এটা এভানাইট পাথওয়ের সার্ভেন্ট অফ কনসিলমেন্টের চেয়ে দুর্বল, তবুও তার স্তরে যে কোনো নজরদারি আটকানোর জন্য এটা যথেষ্ট। আমি দেবতাদের সম্পর্কে আরও কয়েকটি প্রশ্ন করেছিলাম, কিন্তু মিস্টার ডোর উত্তর দিলেন না। তিনি শুধু বললেন যে যখন আমার ক্ষমতা ও সুযোগ হবে তখন আমি চাঁদের ওপরে গিয়ে দেখতে পারি। আমি তখন অনেক কিছু বুঝতে পারব। এটা আমার আগের কিছু চিন্তার সাথে অনেকটা মিলে যায়, কিন্তু আমি সন্দেহ করছি যে তিনি আমাকে সেখানে প্রলুব্ধ করছেন যাতে বাস্তব পৃথিবীতে ফিরে আসার একটা সুযোগ পান, কারণ প্রতিবার তার আবির্ভাব চাঁদের সাথে সম্পর্কিত। যতক্ষণ মিস্টার ডোর উপস্থিত থাকবেন ততক্ষণ প্রচুর তথ্য থাকবে, সাধারণত পুরো একটা পাতা জুড়ে। কিংস অফ এঞ্জেলসের শক্তির স্তর সম্পর্কে তার ব্যাখ্যা আমার তত্ত্বের সাথে মেলে। কিংস অফ এঞ্জেলসের সাধারণ অর্থ পরোক্ষভাবে এমন একজন আধাদেবতাকে বোঝায় যিনি বিভিন্ন উপায়ের মাধ্যমে সিকোয়েন্স 1কে ছাড়িয়ে গেছেন, কিন্তু তারা এখনও সিকোয়েন্স 0-এর স্তরে পৌঁছাননি। এর মধ্যে রয়েছে ইউনিকনেসকে জায়গা দেওয়া বা অতিরিক্ত সিকোয়েন্স এক পোষণ খাওয়া। কিংস অফ এঞ্জেলসের সরলীকৃত অর্থ সেই স্রষ্টাকে নির্দেশ করবে যাকে সিটি অফ সিলভার পূজা করে, অর্থাৎ 8 জন অ্যাঞ্জেল রাজা যাদের শাসন করেন প্রাচীন সূর্য দেবতা। অবশ্যই তাদের সাধারণ সংজ্ঞাও পূরণ করতে হবে। ক্লাইন মোরেত্তির মাথায় দ্রুত চিন্তাগুলো খেলে গেল। প্রাচীন সূর্য দেবতা সম্পর্কে রোসেলের তত্ত্বের সাথে তিনি পুরোপুরি একমত ছিলেন। তিনি বিশ্বাস করতেন যে স্রষ্টা যাকে সিটি অফ সিলভার পূজা করে তিনি প্রাচীন দেবতাদের অনেক বেশি কর্তৃত্ব পুনরুদ্ধার করেছিলেন, যার ফলে তিনি বিশৃঙ্খলা ও পাগলামির লক্ষণ দেখাচ্ছিলেন। তাই তিনি অনেকটা বর্জ্য দূর করার জন্য নিশ্চিন্তে দুটি পুত্রকে জন্ম দিয়েছিলেন। সহজ কথায় বলতে গেলে আমন এবং অ্যাডাম হল পোষণ খাওয়ার সাথে পাওয়া ফ্রি উপহার। বাইরে থেকে দেখলে এঞ্জেল অফ ইম্যাজিনেশন অ্যাডাম স্পষ্টভাবে স্পেকটেটর পাথওয়ের ইউনিকনেসের অধিকারী। তিনি সম্ভবত টুয়াইলাইট হার্মিট অর্ডার এর রহস্যময় নেতা। প্রাচীনকাল থেকে তিনি তার পিতাকে পুনরুজ্জীবিত করার জন্য সময়ের গতিপথ নিয়ে হস্তক্ষেপ করছেন।
আমি ভাবছি তিনি সিকোয়েন্স শূন্যতে উন্নীত হয়েছেন কিনা। এমনকি যদি নাও হন, তবুও টুয়াইলাইট হার্মিট অর্ডার যে সংখ্যক অ্যাঞ্জেলকে কাজে লাগাতে পারে তা সম্ভবত আমার কল্পনার বাইরে। ওহ, সিক্রেট সর্সারারের আসলে গোপনীয়তা রাখার অর্থ আছে, সেই সাথে লুকানোর ইঙ্গিতও আছে। ক্লাইন মোরেত্তি তৎক্ষণাৎ দ্য ফুলের চেয়ারের পেছনের প্রতীকের কথা মনে করলেন। সেটি ছিল একটি পিউপিললেস আই, গোপনীয়তার প্রতীক, এবং কন্টটেড লাইন্স যা পরিবর্তনকে প্রতিনিধিত্ব করে। তিনি দ্রুত তার চিন্তাগুলোকে সামলে নিলেন এবং ডায়েরির তৃতীয় পাতায় চলে গেলেন। 28শে নভেম্বর, আমি আবার গ্রিমকে নিয়ে স্বপ্ন দেখলাম। সে আমার অধীনস্থদের মধ্যে সবচেয়ে বুদ্ধিমান ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত সেই নামহীন দ্বীপটি অন্বেষণ করার সময় এক অজানা সংক্রমণে ফগ সিতে সে মারা গেল। সে কোনো সন্তানও রেখে যায়নি। তখন আমি জানতাম যে নামহীন দ্বীপটি অকল্পনীয় বিপদের রহস্য লুকিয়ে রেখেছে, কিন্তু আমার শক্তির অভাবে আমি শুধু পিছিয়ে আসতে পেরেছিলাম। এবারে স্বপ্নটি সম্ভবত আমার আধ্যাত্মিকতার ফল, যা আমাকে মনে করিয়ে দিচ্ছে যে আমি সেই দ্বীপটি অন্বেষণ করতে পারি, এর রহস্যগুলো বুঝতে পারি এবং গ্রিমের বিষয়টি পুরোপুরি সমাধান করতে পারি। 29শে নভেম্বর, আমি 3 জন অধীনস্থকে ডাকলাম এবং বেঞ্জামিন আব্রাহামের সাহায্যে ও কিছুটা খোঁজাখুঁজির পর আমি অবশেষে নামহীন দ্বীপটি আবার খুঁজে পেলাম। আমি সরাসরি প্রবেশ করলাম না এবং আমি এর পরিধিতে একদিন বিশ্রাম নেওয়ার সিদ্ধান্ত নিলাম। অ্যাডওয়ার্ডস বলল যে সেও প্রায়শই গ্রিমকে নিয়ে স্বপ্ন দেখে, অতীতে তাকে বাঁচাতে না পারার জন্য এক গভীর অপরাধবোধ অনুভব করে। এটা তোমার দায়িত্ব নয়, এটা আমার সমস্যা। অ্যাডওয়ার্ডসকে আমি এটাই বলেছিলাম কারণ আমি তাদের নেতা। 30শে নভেম্বর, আমরা দ্বীপের গভীরে প্রবেশ করলাম। এখানে এমন সব বিয়ন্ডার ক্রিচার্স ছিল যাদের সম্পর্কে তথ্যের বড় বড় উৎস দাবি করে যে তারা বিলুপ্ত হয়ে গেছে। তারা কোনো দ্বন্দ্ব ছাড়াই সেখানে জড়ো হয়েছিল, যেন তারা কোনো কিছুর পূজা করছিল। বুদ্ধিমত্তাহীন এই বিয়ন্ডার ক্রিচার্সদের দলটিকে মনে হচ্ছিল তারা কোনো আচার পালন করছে। তারা কি কোনো অজানা দেবতার কাছে প্রার্থনা করছিল? আচারের মধ্যে আমি গ্রিমকে দেখলাম।